আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, গত 3 দিনে ঢাকার ধানমন্ডির 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘর, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন, সদর সহ দেশের অন্তত 35 জেলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের মোরাল ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সারা দেশে এমন ভাঙচুরের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজনৈতিক দলসহ বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সংগঠন। দেশের বর্তমান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি বলছে, এর ব্যত্যয় হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, উস্কানির কারণে দেশে যে পরিবেশেরই সৃষ্টি হবে তার দায় উস্কানিদাতাকেই নিতে হবে। এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ভবনটি ভাঙার নিন্দাও জানিয়েছেন কেউ। দিল্লিতে আশ্রয় নিয়ে সন্ত্রাসীদের সক্রিয় করছেন শেখ হাসিনা এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকার সব নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। আর আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিভিন্ন দলের মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এমন একটি বাস্তবতা দর্শক আজ আমাদের আলোচনার বিষয়, বিশৃঙ্খলার দায় দায়িত্ব। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুল আওয়াল ঠাকুর। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনার বিষয় বিশৃঙ্খলার দায় দায়িত্ব। প্রথমে আমি শুরু করতে চাই শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে কয়েকদিন যে ঘটনাগুলো ঘটলো, আপনি পর্যবেক্ষণটা কি আছে? জি, আপনাকে ধন্যবাদ। বিশৃঙ্খলা যে একটা হয়েছে এ ব্যাপারে কোনো দ্বিমত নাই, তবে এর দায় সরকার বহন করবে না সরকার সহযোগী যারা আছে তারা বহন করবে, না পরিস্থিতি বহন করবে, নাকি দিল্লীশ্বরী হিসাবে দিল্লিতে যিনি বসে আছেন, আগে তো বলা তো জামাই আদর, তাকে কিভাবে বলা হবে বউ আদর, নাকি জামাই আদর বউ আদর? তো তিনি শেখ হাসিনা এই দায় বহন করবেন কিনা বা আওয়ামী লীগ বহন করবে কিনা এই প্রশ্নটা সামনে এসেছে। আমার কাছে মনে হয়েছে যারা বাংলাদেশের গণতন্ত্রকে পদদলিত অতীতে করেছে এবং এখনো করতে চায় এবং গণতান্ত্রিক বাংলাদেশকে বিপদাপন্ন করতে চায়, অর্থাৎ গণতন্ত্রের উত্তরণ, ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণে যারা বাধা সৃষ্টি করতে চায়, এই পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। কারণ শেখ হাসিনার আইনগত বিচারটা সরকারই করবে। যারা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা সবাই চায়, প্রতিটা রাজনৈতিক চায় যে মানে গণহত্যাকারী হিসাবে উনি যে এক মাসে গণহত্যা চালিয়েছেন তা না, গত 16-17 বছর ধরে বিরোধী পক্ষে যারাই ছিল তাদের গুম করেছে, হত্যা করেছে, নিখোঁজ করেছে। এই আমাদের এমিলিয়াস আলী, চৌধুরী আলম সহ প্রায় 2000-এর অধিক গুম বিএনপি এবং বিরোধী দলের নেতাকর্মীরা। এদের যে বিচার তদন্ত যারা বাদ দিয়ে সাময়িক একটি ঘটনাকে প্রাধান্য দিচ্ছে, সেটি কতটা গুরুত্বপূর্ণ এবং সময়ের বিচারে এটা জরুরি ছিল কিনা। অর্থাৎ গতকাল বা পরশুতে যে ঘটনাগুলো ঘটেছে, হাসিনাকে এখানে তাড়ানোর জন্যে লক্ষ লক্ষ শিশু, কিশোর, যুবক, যুবতী, বৃদ্ধ, মা, বাবা, অর্থাৎ পুরো পরিবারই রাস্তায় নেমে এসেছিল। তা হাসিনাকে এই তাড়ানো, সেখানে কোনো আগ্নেয়াস্ত্র নাই, সেখানে কোনো বোমা নাই, কোনো কিছু নাই। গণঅভ্যুত্থানটা একটা অভূতপূর্ব ঘটনা, যারা ওই সময় প্রত্যক্ষ করেছে মানে 1 মাসে। যে কেউ সাইদ যেরকম বুক পেতে গুলি নিয়েছে, এই ধরনের অসংখ্য মানে ছাত্র জনতা তারা গুলি নিয়েছে এবং এমনকি 36 জন শিশু তারা নিহত হয়েছে, শহীদ হয়েছে। সেই জায়গাটায় আমরা এর সঙ্গে যারা যুক্ত
আমি বলবো তাদের উৎসাহ উদ্দীপনা এটাকে গুরুত্বহীন ভাবা ঠিক হবে না। অর্থাৎ সরকারের কাছে আমরা যেটা প্রত্যাশা করেছি সেটা কোনোভাবে সফল হয়নি। এতদিন তো বিচারে একটা যৌক্তিক জায়গায় পৌঁছানোর কথা ছিল, তদন্ত একটা যৌক্তিক জায়গায় পৌঁছানোর কথা ছিল, অন্যান্য সমস্যার কথা বাদই দিলাম। অত্যন্ত চৌখস বলা যায় একেবারে বিজ্ঞ লো ফ্যাকাল্টির মানুষ, আইনের মানুষ আসিফ নজরুল সাহেব, তার কাছে তো আমরা সবাই প্রত্যাশা করতে পারি। তো সেই প্রত্যাশাটাও আমরা যেমন উকিল নিয়োগে, সরকারি উকিল যে নিয়োগে, সেটা তিনি যেমন বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন এবং সেটা সারা দেশে যেরকম তিনি একটা দারুণভাবে গোষ্ঠীতান্ত্রিক ঘটনা ঘটিয়েছেন, ঠিক তেমনি এই বিচারেও মানে এই লোকটি চরমভাবে ব্যর্থ হয়েছে আমি বলবো। ধন্যবাদ। এরপর যে যাচ্ছি আব্দুল আউয়াল ঠেকের, আপনার কি বিশ্লেষণ আছে জনাব শামসুজ্জামান দুদু যে কথা বললেন তার পরিপ্রেক্ষিতে? যেখান থেকে আপনি শুরু করেছেন, বাংলাদেশে একটুখানি আমাদের বোধহয় পিছন থেকে হাঁটা দরকার। পিছন থেকে হাঁটা দরকার বলতে আমি এটা বোঝাচ্ছি যে আজকে যে ভাঙচুর অন্যান্য ঘটনাবলীকে যদি আমরা বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার অবনতি বলে উল্লেখ করতে চাই, তাহলে আপনাকে স্মরণ করতে হবে যে কর্নেল রশিদের বাড়িতে হামলা হয়েছিল কেন, তারা কারা ছিলেন। বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি, তার বাড়িটাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল কেন। কাদের মোল্লার জাজমেন্ট হওয়ার পরেও নতুন করে আইন পরিবর্তন করে ফাঁসির ব্যবস্থা করা হয়েছিল কেন। যে ব্যবস্থার মধ্যে ইন্ডিমিনিটি এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে ক্ষমা করে দিয়েছিলেন, সেই আইনকে পুনরায় পরিবর্তিত করে আইনের ভাষায় যাকে বলে এক মুরগি দুবার জব করা যায় না, সেই দুইবার জব করার মধ্যে দিয়ে কিছু মানুষকে জুডিশিয়াল কিলিংয়ে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্তগুলো নিয়েছিলেন কে? তিনি যিনি বাংলাদেশে ভারতীয় বাহিনীকে হস্তক্ষেপ করার জন্য অনুমতি দিলেন বা চেয়েছিলেন? কোনটি বড়, দেশ, জাতি, স্বাধীনতা? আমরা মুক্তিযুদ্ধের কথা বলেছি। এই গত 15 বা 15.5 বছর একটি জাতিকে সুনির্দিষ্টভাবে বিভাজন রেখার মধ্যে নিয়ে জাতির মধ্যে যে আন্তবিরোধ সৃষ্টি করে একটি বর্ণবাদী বৈষম্য সমাজ প্রতিষ্ঠা করেছিল, তিনি কে? তিনি যিনি গত পরশুদিন ভাষণ দিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বললেন। এই যে কথাটা তিনি বললেন, অনেকগুলো কথা বললেন, এরে কাঁদলেন, আবেগ দিলেন, কিন্তু একবারও কি তার মনে হয়েছে যে একটি জাতি কিভাবে নিঃশেষিত হয়েছে, কিভাবে জাতি বিদ্রোহ করেছে এবং কোন পরিস্থিতি থেকে পালাতে হয়েছে? দুদু সাহেব একটা জায়গায় কথা বলেছেন, আমি এই কথাটার সাথে আরেকটা শব্দ যুক্ত করতে চাই। মানুষ কি চায়? বিচার। 90-এর গণঅভ্যুত্থানের পরে এরশাদ সাহেবকে কারাগারে নেওয়া হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে। কেন তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল? বোঝা গিয়েছিল জনতার হাতে এরশাদ সাহেব নিরাপদ নয় এবং সেই জন্যই তাকে কারাগারে নেওয়া হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে একটা ডেপুটি সেক্রেটারি লেভেলের রুমে। জনগণ আসামিকে দেখতে চায় কেন এবং কি কারণে, কোন বিষয়ের উপর ভিত্তি করে দেশের সর্বোচ্চ 15 বছরের একজন অপরাধীকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়েছে, সেই প্রশ্নটা কিন্তু মীমাংসিত হয় নাই। এই অপরাধী যদি ঢাকায় থাকতো তাহলে অপরাধীর সম্পত্তি দেখার মালিক থাকতো। লাখের সম্পত্তি কে দেখে, কে লুট করে, কে নিয়ে যায়, এটা তো কোনো দায়িত্ব নাই। ওইবারের কি রাজুকের কোনো নীল নকশায় আন্ডারগ্রাউন্ডে কূপ করার ব্যবস্থা আছে? তাহলে একজন প্রধানমন্ত্রী বা তার বাবার বাড়ি, তার বাড়ির খুঁড়তে গিয়ে নিচে যে অন্ধকার কূপ পাওয়া গেল, এটা তো সেই সামন্ত যুগের জমিদাররা করতেন মানুষকে হত্যা করার জন্য। এখনও কোনো কোনো গার্মেন্টস মালিকরা করেন, বড় বড় মানুষেরা করেন মানুষ হত্যা করার জন্য। তাহলে তার বাড়ির নিচে কূপ কেন? এই কূপের কথাটা কারা জানতো? আসলে কি কেউ জানতো? আমরা গুমের কথা বলি, লুটের কথা বলি, আবার অন্যদিকে এসে বলি গণতন্ত্রের কথা বলি, তাহলে দুটো জিনিস কি এক জায়গায় দাঁড়ায়? এক জায়গায় দাঁড়ায় না। সমুদ্রের উত্তাল তরঙ্গ সে কি কাউকে পরোয়া করে? এখানে কিন্তু যে জিনিসটা আছে, এখানে একটা বড় জিনিস হচ্ছে ক্ষোভটা কোথায়। 15 বছর 15.5 বছরের ক্ষোভের যে মাথাটা, আমরা তো হিমালয়ের পাদদেশে বসে এভারেস্টকে জয় করতে চাই না, এভারেস্টেই আমরা উঠতে চাই, আর সেই এভারেস্টটাই নাই।
সুতরাং এই যে শৃঙ্গের পলায়ন, লক্ষণ সেনের পরে দ্বিতীয় হাসিনা সেন যিনি পালিয়ে গেলেন বাংলার শাসন থেকে, প্রায় সেই ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজির 17 জন অশ্বারোহী সৈন্যের পদধ্বনি শুনে পালিয়ে গেলেন, আর এখানে ছাত্রদের আস্তাসি শুনে পালিয়ে গেলেন। এই যে পালিয়ে যাবার দুটোর পিছনেই কিন্তু কারণ একটা বৈষম্যবাদী শাসন ব্যবস্থা। একজন আর্য, একজন ব্রাহ্মণ, আর একজন নিজেকে ব্রাহ্মণ দাবি করার, কৌলীন দাবি করার একজন তথাকথিত শাসক। তাহলে মানুষের মধ্যে বিশৃঙ্খলাটা কোনটা? বিশৃঙ্খলা হচ্ছে সেটি যেটি বেআইনি। শৃঙ্খলায় আসার জন্য শৃঙ্খলা স্থাপনটা জরুরি। সেই শৃঙ্খলা স্থাপনটা কিভাবে জরুরি আমাদের সেই আলোচনা করা যাবে। আপনার কাছে আবারও আপনার কাছে আমি সাইফুল হক। আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন দুই আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা যারা দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। গত 3 দিনের যে ঘটনা আপনি বলছিলেন যে দায় কার, তো যেটা ইতিমধ্যে আলোচিত হয়েছে, আমি নিজেও গত 3 দিন অসংখ্য জায়গায় বলেছি। প্রধানত পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো উস্কানিটা তৈরি করেছেন। 6 মাস পরে তিনি যখন বক্তব্য রাখছেন, তখন তার শাসনের ব্যাপারে তিনি যে ঠান্ডা মাথায় যে গণহত্যা এখানে সংগঠিত হয়েছে, তার কোনো দায় স্বীকার নেই, স্বীকৃতি নেই, অনুশোচনা নেই, তার কোনো ক্ষমা প্রার্থনার কোনো লেশ মাত্র নেই। সাধারণ যে ন্যূনতম নিহত আহত পরিবারের জন্য সমবেদনার এগুলো কোনো বালাই নেই, বরঞ্চ তিনি সাফাই গাওয়ার চেষ্টা করেছেন। পরোক্ষভাবে সরকার, অভ্যুত্থানকারী তাদেরকে তিনি দায়ী করেছেন। প্রধানত তো তিনি যে উস্কানিটা তৈরি করবার চেষ্টা করেছেন, প্রধান দায়টা তার। দ্বিতীয়ত হচ্ছে, আমি মনে করি যে এখানে 6 মাস পরের একটা সরকার এখানে আছেন, যে সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, বাড়ি বলি, যা কিছু বলি, সেটার দায় দায়িত্ব নিশ্চিত করা। সরকার এক্ষেত্রে যে কার্যত যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, এটা অত্যন্ত স্পষ্ট। একবারে সরকারের নাকের ডগার মধ্যে ঘটনা সংঘটিত হয়েছে। এখন তো বলা যাবে না যে ল এনফোর্সিং এজেন্সির দায়িত্বের মধ্যে নেই। 6 মাস পার হয়েছে, স্টেট তাদের নিয়ন্ত্রণে। কোনো আইনশৃঙ্খলা, কোনো বাহিনীকে, কোনো এলিট ফোর্সকে, কাউকে সেখানে ভূমিকা পালন করতে দেখা যায়নি। তার মানে এক ধরনের অনুমোদন দেওয়া হয়েছে ঘটনাটা সংগঠিত হবার ক্ষেত্রে। এটা হচ্ছে মানুষের সাধারণ পারসেপশন। এটা মানুষের পারসেপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারপরে ঘটনা শুধু ঢাকাতে না, ঢাকার বাইরে চেয়ে তারপরে আবার 32 নম্বর, এটা নিয়ে কারো উদ্বেগ থাকতে পারে, আতঙ্ক থাকতে পারে, কারো সমালোচনা থাকতে পারে, কিন্তু এটা আমাদের মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধ পরবর্তীকালে আমাদের জাতীয় রাষ্ট্র গঠনের একটা গুরুত্বপূর্ণ এর একটা প্রতীকী, তার একটা গুরুত্ব আছে। এটা ইতিমধ্যে একটা মিউজিয়াম হিসেবে যেটা কাজ করছিল। অভ্যুত্থানের পরপর এই ধরনের ঘটনা সংঘটিত হয়, উত্তেজনা থাকে, আবেগ থাকে, মবকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, তখন তার একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে। 6 মাস পরে এসে যখন এটা ঘটনায় আপনি বিক্ষোভের আপনি উস্কানিতে পা দিচ্ছেন কেন? সে তো গত 6 মাস ধরে তো অসংখ্য জায়গায় উস্কানি সে দেবার চেষ্টা করে আসছে। রাজনৈতিক দলের দায়িত্ব কি? উস্কানির ফাঁদে না দেওয়া। জনগণের দায়িত্ব কি? আপনি উস্কানিকে মোকাবেলা করবেন, উস্কানির ফাঁদে পা দেবেন না। সরকারের দায়িত্ব কি? উস্কানিতে যারা পা না দেয় সেটা। কারণ এই ঘটনায় আখেরে লাভবান কারা? আমার বিবেচনায় আখেরে লাভবান হয়েছে পতিত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা। আওয়ামী লীগের মধ্যে তিনি এই যে ঘটনা সংগঠিত হয়েছে, এটা তো আওয়ামী লীগের বাইরে যেও জনগণের ব্যাপক অংশের মধ্যে গভীর একটা সংবেদনশীলতা তৈরি করেছে, মানুষের ক্ষোভের জন্ম দিয়েছে এবং মানুষের সমালোচনার জন্য মানুষ বিক্ষুব্ধ হয়েছে, মানুষ উদ্বিগ্ন হয়েছে, আতঙ্কিত হয়েছে এবং মানুষ দেখছে একটা ললেসনেস, একটা নৈরাজ্যকর একটা পরিস্থিতি। আমি আগে বলছিলাম একটা আধা নৈরাজ্য চলছে। গত 3 দিনের ঘটনা দেশ কার্যত একটা নৈরাজ্যের দিকে চলছে। এটা কি আমরা বাস্তবে মানুষের কি মনে হয়েছে যে দেশে কোনো সরকার আছে? গত 3 দিনে যদি আপনি মানুষকে যদি আপনি ইয়েটা করেন, মানুষের যদি আপনি র্যান্ডম কোনো একটা স্যাম্পল যদি আপনি নেন, মানুষের এই বোধটা, মানুষের
নিরাপত্তাহীনতা, উদ্বেগের জায়গাটা আরও বেশি প্রবল থেকে প্রবলতর হয়েছে, শুধু ঢাকাতে না, দেশব্যাপী। তার মানে একটা প্ল্যান, অর্গানাইজ, ঠান্ডা মাথায় জিনিসটাকে সংগঠিত করা হয়েছে। হাসিনা বহুমাত্রা উত্তেজনা তৈরি করবে, কিন্তু আপনি উত্তেজনার ফাঁদে আপনি আপনি বিক্ষোভ করতে পারেন, সমাবেশ করতে পারেন, আপনি মানুষকে আপনি মোবিলাইজ করতে পারেন দেশব্যাপী অভ্যুত্থানের অর্জনকে রক্ষা করবার জন্য। যে হাসিনার বাংলাদেশ অভ্যুত্থান বিরোধী তৎপরতাকে আপনি মোকাবেলা করতে পারেন, বহুমাত্রিক তার পথ আছে, রাজনৈতিকভাবে তার বহুমাত্রিক পথ আছে, কিন্তু এগুলো আপনাকে ভাঙতে হবে কেন? এবং পুরোটাকে আপনি এই যে বুলডোজার যে রাজনীতি, সেটা দিল্লিতে বলি অথবা গাজাতে বলি, পৃথিবীর নানা প্রান্তে বলি, আখেরে কোনোটা এটা কিন্তু ফল দেয়নি। এগুলো অনেক সময় বুমেরাং হয়েছে, এগুলো বুমেরাং হয়েছে কোনো সভ্য দেশ। এবং তারপর আবার দেখলাম ৩২ নম্বরের পাশে আবার গরু জবাই করে সেখানে আবার রান্নাবান্না, আবার সেখানে খাওয়া দাওয়া হচ্ছে। এগুলো একবিংশ শতাব্দীতে কোনো সভ্য গণতান্ত্রিক কোনো দেশে এগুলো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এগুলোকে অনুমোদন করতে পারে না। যদি কেউ এগুলো অনুমোদন করেন, এবং তাহলে বুঝতে হবে তার একটা মস্তিষ্ক বিকৃতির কোনো ঘটনা আছে। আপনার খবর হতে পারে আপনি হাসিনা যে অন্যায় করেছে তাকে 10 বার তাকে আপনি ফাঁসি দেন, তার সহযোগিতা আপনি ফাঁসি দেন, জেলে যান, কিন্তু যে সংস্কৃতি তৈরি করছেন এগুলো 500, 700, 1000 বছর আগে এগুলো অসভ্য কোনো বর্বর সমাজে আমরা কিন্তু এরকম দেখতাম আর কি। এগুলো তার মানে আপনি দেশকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এটা? আপনি ধরুন আপনি কোনো ইডিওলজির লোক না, আপনি কোনো রাজনীতির লোক না, জাস্ট আপনার কিছু বিবেক আছে, কাণ্ডজ্ঞান আছে, কিছু বোধাবোধ আছে, আপনি একটু বিবেচনা করেন এটা। এবং আমাদের সঙ্গে যারা, তার মানে কি বোঝা গেছে যে সরকারের প্রবলেমটা কোথায়? মনে হচ্ছে সরকারের মানুষের মনোভাব কি হয়েছে, সরকারের প্রত্যক্ষ পরোক্ষ ছত্রছায় ঘটনাগুলো সংগঠিত হতে দেয়া হয়েছে। এটাই হচ্ছে জেনারেল পারসেপশন এটা। এবং এটা সরকারের জন্য সীমাহীন একটা দুর্যোগের জায়গা। এমনিতে সরকার ছিল দুর্বল, কার্যত এখন সরকার অকার্যকর তারা কিন্তু হয়ে পড়ছেন, যেটা আমাদের জন্য উদ্বেগের। যে সরকারকে আমরা অভ্যুত্থানের সরকারে আমরা অকাট্য সমর্থন দিয়েছি, ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, জনগণের সকল গুরুত্বপূর্ণ অংশ, আমরা বলেছি এটা আমাদের সরকার। এই সরকারকে আমরা মাঝে মধ্যে সমালোচনা করি, দরদ নিয়ে সমালোচনা, মায়া নিয়ে সমালোচনা করি, সরকার যেন পথ না হারায়। অভ্যুত্থানের অর্জন কোনো হঠকারিতা, কোনো বাড়াবাড়ির জন্য, এটা যেন বিসর্জনে যেন পর্যবেসিত না হয়। গত 3 দিনে যে ঘটনা বলি, এমনিতে মনে হচ্ছিল যে 5ই আগস্টের ঘটনা আওয়ামী লীগ বলার চেষ্টা করছে, একটা জঙ্গিবাদী মৌলবাদী একটা উত্থান হয়েছে বাংলাদেশে। এই ঘটনা এবং তারপরে পূর্বাপর এই যে ভিডিওগুলো ইতিমধ্যে সারা দুনিয়াব্যাপী যেভাবে ছড়িয়েছে, এই প্রপাগান্ডা আওয়ামী লীগ যে ক্যাম্পেইনটা করতে চাই, কার্যত ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে এক ধরনের জঙ্গিবাদী, এক ধরনের এক্সট্রিমিস্টরা এখানে ক্ষমতা এসছে, অথবা রাজনৈতিক বাতাবরণ তৈরি করবার জন্য এ ধরনের ঘটনাগুলো সংগঠিত হচ্ছে, যেটা হচ্ছে উদ্বেগের জায়গাটা। এটা কারো এখানে আনন্দ পাবার কোনো বিষয়টা নেই। আপনি অপরাধের বিচার হবে, যারা খুন করেছে খুনির বিচার হবে, যারা সুলভ অপরাধ করেছে তাদের বিচার হবে, এবং সেই বিচারও যাতে আমরা বলেছি স্বচ্ছ হবে, যাতে ইন্টারন্যাশনালিও যাতে সে বিচার অ্যাকসেপ্টেড হয়। কিন্তু গোটা দেশকে আপনি যেখানে নিয়ে যাচ্ছেন, সংস্কার, নির্বাচন, গণতান্ত্রিক অভিযাত্রা, সবটাই গভীর অনিশ্চয়তার মধ্যে কিন্তু এখন কিন্তু চলে যাচ্ছে। ফলে আমাদের জন্য সত্যি সত্যি সরকারের যে পাবলিক কমিটমেন্ট, সেই কমিটমেন্ট তারা রাখতে পারবেন কিনা, এই প্রশ্ন কিন্তু এখন বড় আকারে এখন উত্থাপিত হয়েছে। ধন্যবাদ সাইফুল্লাহ। আবারও আসবার কাছে শামসুল দুদু, আপনি সাইফুল্লাহ যে কথা বলেছেন আপনি কি বলবেন? এটা মানে শেখ মুজিবের বাড়ি বা আওয়ামী লীগের নেতার বাড়ি, এটা ইতিহাসের একটা ফোন। আমার বিশ্লেষণ একটু ভিন্ন আছে। সেটি হচ্ছে যে এই দেশ নির্বাচনের মধ্যে দিয়ে আসে নাই, অর্থাৎ ৭০-এ নির্বাচন হয়ে যাওয়ার পরেই যে মানে নেতৃত্বের দাবিদার, সেই জায়গাটা ৩২ নম্বর ধানমন্ডি। কিন্তু এটি যুদ্ধের মধ্যে দিয়ে এই দেশ তৈরি হয়েছে, যেটা সাইফুল ভাই কিছুটা ইঙ্গিত করেছেন এবং আওয়াল ভাই ইঙ্গিত করেছেন। সেটি হচ্ছে যে যারা কার্যত এই ঘটনার আগে যে নির্মমতা পরিস্থিতি গত ১৭ বছর দেখেছে, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান, এটা ভাবা যায় কোন পত্রিকা আজকে দেখলাম, বোধহয় সম্ভবত যুগান্তরে, এই দুটি বাসা এখন স্মৃতির মণিকূঠায়। অর্থাৎ যাদের বাসা নিয়ে আমরা এখন শঙ্কিত এবং আলোচনার বিষয়,
সেটি হচ্ছে 32 নম্বর। কিন্তু 32 নম্বরে যারা অনুসারী তারা স্বাধীনতার ঘোষকের বাড়িকে নিশ্চিহ্ন করে ফেলেছে। অর্থাৎ নিশ্চিহ্ন করলেই যে নিশ্চিহ্ন হয় না, এটা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসছে। সেই বেরিয়ে আসার মধ্য দিয়ে যারা নিশ্চিহ্ন করেছে তারা কিন্তু পরাজিত হয়েছে। মানে এই অর্থাৎ ও যে কাজটা করছে সেটা যে ঘৃণ্য কাজ, এটা আমরা জানি। আমি আবার সেই ফাঁদে পা দিব কেন, এটা আমাকে দেখতে হবে। আমি যেমন মনে করি খারাপ জায়গা হিসাবে যেগুলোকে যারা চিহ্নিত করতে চায় সেই স্থাপনাগুলো, মানুষ তো ইতিহাসের বিষয় হয়ে যাবে যে এখান থেকে বাকশাল হয়েছিল, এখান থেকে রক্ষী বাহিনী হয়েছিল, এখান থেকে জাতিকে অন্ধকার যুগে নিয়ে যাওয়া হয়েছিল, এখান থেকেই মানে দুর্ভিক্ষের নেতৃত্ব দেওয়া হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তো ওই জায়গাটাই তো এখন আমি দেখাতেই পারবো না। যেমন আমার মেয়েকে একবার ছোট্ট যখন, তখন মৌলানা ভাসানীর টাঙ্গাইলে নিয়ে গেছিলাম। তো মৌলানা ভাসানীর তার বাড়ি এবং তিনি যে জলচৌকির উপরে বসে অজু করতেন, তিনি যে তার যে জাদুঘর, তার যে মসজিদ, এইগুলো এত সাধারণ। ওখানে গেলে যারা দেখেনি, এত বড় একটি দুনিয়া কাঁপানো ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা মানে মৌলানা ভাসানী, যাকে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক বলছে প্রফেট অফ ভায়োলেন্স, সেই নেতার মানে স্থাপনাগুলো না থাকলে তো আমি আমার পরবর্তী জন্মগুলো দেখা যাবে না। সেখানে ভালো এবং মন্দ দুটো দিক আছে। তো এই জায়গাটা যারা করেছেন মানে পরিস্থিতি, হ্যাঁ নিঃসন্দেহে আমি তাদেরকে ইয়ে করছি না। তারা এই যে হাসিনা অথবা আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট অথবা স্বৈরাচারী যেভাবে আখ্যিত করে না কেন, তাদের উস্কানিতে এই ঘটনাগুলো তৈরি হয়েছে, দায় তাদের। কিন্তু আমি কেন অংশগ্রহণ করব? আমার হাতে সরকার আছে, আমার হাতে আইন আছে, আমার হাতে, কারণ আমি তো সভ্যতার দিকে জাতিকে নিয়ে যেতে চাই, গণতন্ত্রের পথে নিয়ে যেতে চাই। আমি এই জন্যে এটা আমাকে খুব হতবিহ্বল করেছে। যেমন আমরা স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই করছি, সে আমাদের উপরে বাস তুলে দিয়েছে। আমরা তো সেই বাস আমাদেরও নতুন বাংলা ছাত্র সমাজের উপর তুলে দিই নাই। তো আমরা সেটা প্রোটেস্ট যেমন করেছে, একটা সময় তাকে পরাজিত করছে 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। ঠিক তেমনি এখনকার যে প্রজন্ম একেবারে নির্বিচারে তারা মানে জীবনকে উৎসর্গ করেছে, যেটা 5ই আগস্ট অর্থাৎ জুলাই এবং 5ই আগস্ট। এই যে মহত্তম কাজটাকে আমি কেন আরেকজনের মানে জিজ্ঞাসার মুখে, প্রশ্নের মুখে আমি নিয়ে যাব? এটা হলো আমার মূল ব্যাপারটা। আমরা ছাত্র রাজনীতি ছিলাম, আমরা একটা বয়সের সান্নিধ্যে আসছি। এখন তাদেরকে আমরা শুধু অভিনন্দন করি নাই, আমরা মনে করি তারা সভ্যতার চালিকা শক্তি। তাদের ব্যাপারে আরেকজন কথা বলবে, এটা তো আমি অ্যাকসেপ্ট করব না। তো আমি কেন এই ধরনের ঘটনাগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবো? এটা আমার কাছে মুখ্য। সরকারকে আমি সমালোচনা করি কেন? সরকার যেন সঠিক পথটায় যেতে পারে। আমাদেরই সরকার তো, এটা আমাদের সমর্থন। আমরা যদি রাজনীতি দলগুলো প্রত্যাহার করে সঙ্গে সঙ্গে এই সরকার কয়েক সেকেন্ডের ভিতর পড়ে যাবে। এর ভিত্তিটা এ দেশের তরুণ এবং রাজনৈতিক সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো। সেই জন্য আমার কাছে মনে হয় যে যা কিছু আমরা করব সেটা দায়িত্ব নিয়ে আমাদের করা উচিত। ধন্যবাদ। আব্দুল আল ঠাকুর। বিষয়টা হলো আমরা ইতিহাস থেকে যেভাবে দেখতে চাই, যে কথাটা দুধসাপ চমৎকার একটা জায়গায় হাত দিয়েছেন, বাংলাদেশের অভ্যুদয়। এটা কিভাবে হয়েছে? 70-এর ভোটে জনগণ ভোট দিয়েছিল নৌকাকে বৈষম্য নিরসনের জন্য। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন জিয়াউর রহমান, এটা করেছেন 25শে মার্চে পাকিস্তান বাহিনীর নির্বিচার আক্রমণের পরে, গণহত্যা শুরু হয়ে যাওয়ার পরে। এবং সেই ঘোষণায় বাংলাদেশের স্বাধীনতার শব্দটা ছাড়া আর কোনো ঘোষণা ছিল না। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণায় অন্য কোনো শব্দাবলী যুক্ত হয়েছে, ভারতে বসে প্রবাসী সরকার তৈরি করেছে। পাকিস্তানে 1940 সালে লাহোর প্রস্তাবে পাকিস্তান জন্য তারা লড়াই করছে, এই কথাটা স্পষ্ট ছিল। এবং কেন পাকিস্তান দরকার, মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মধ্যে তার উল্লেখ ছিল। বাংলাদেশের সাথে যে 70-এর নির্বাচনের যে প্রসঙ্গটা এসছে, অর্থাৎ যে কথাটা আমি বলতে, এই আলোচনা লম্বা, আমি সেদিকে যাব না। আমি শুধু যে কথাটা বলতে চাচ্ছি যে 1971 সালের পর থেকে এই যে লুটপাট, ধর্ষণ, আইনশৃঙ্খলার অবনতি এবং আপনার প্রত্যেকটা ঘটনাই কিন্তু এই অতীতের সরকারগুলো একমাত্র
জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই দুইটি সরকার ছাড়া আর কোনো সরকার বাংলাদেশে দাবি করতে পারবে না যে যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরোধী পক্ষকে দমন করে নাই। আমি জিয়াউর রহমান সাহেবের কথা রেখে বললাম যে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে যেসব তরুণ ছাত্ররা মিছিল করেছিল, অনেক কথা বলা হয় সেখানে, তিনি কিন্তু সেই একটি ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বিরোধী মতের প্রতি সহনশীলতার যে উদার দৃষ্টিভঙ্গি তিনি গ্রহণ করেছেন, কিন্তু তারপরেও কিন্তু তাকে স্পেয়ার করা হয় নাই, তাকে ষড়যন্ত্র করেই সার্কিট হাউসে হত্যা করা হয়েছে। সুতরাং এই যে প্রক্রিয়াগুলো যদি আমরা দেখতে চাই, বাংলাদেশের সংবাদপত্রের সবচেয়ে গত 53 বছরের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে বেগম খালেদা জিয়ার আমলে। তার আমলে মিডিয়ায় কোনো সেন্সরশিপ ছিল না, তারপরেও কিন্তু সংবাদপত্রের ট্রায়ালে বেগম জিয়াকে ক্ষমা করা হয় নাই, বরঞ্চ আওয়ামী লীগকেই আপার হ্যান্ড দেওয়া হয়েছে। আমরা কিন্তু এই যে জায়গাটা গণতান্ত্রিক সহনশীলতা বলতে যে কথা আমরা বোঝাতে চাই, যে বাতাবরণের কথা আমরা বলি, যে সুশীল একটা স্নিগ্ধ বাতাস আমরা বহনের কথা বলি, যে ব্রিজের কথা বলি, আমরা কিন্তু সেইটা প্র্যাকটিসটা যেটা বলি আমরা তার উল্টোটা করি। এই কারণে উল্টো করি যে আপনি দেখেন মেজর জলিলের মতো লোক কিন্তু স্বীকৃতি পান নাই মুক্তিযুদ্ধের, বরঞ্চ ঘেরাও করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন। সিরাজ শিকদার রক্ষা পান নাই। অপরাধ কি ছিল? তিনি তৎকালীন ভারতের আধিপত্যের বাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। বাংলাদেশে গত 53 বছর যদি আওয়ামী শাসন পর্যালোচনা করেন, তাহলে একটা কথাই দাঁড়াবে যে আওয়ামী লীগেরা তাদের ছাড়া অন্য কাউকে মানুষ বলে গণ্য করতে চায় না, অথচ তারা নিজেরাই মানুষ না, তারা নিজেরাই হচ্ছে আওয়ামী লীগার। এই যে বাংলাদেশের বৈষম্য, এই বৈষম্যের সূত্রপাত করেছে আওয়ামী লীগ। এটা জিয়াউর রহমান সাহেব এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষ কিন্তু সবসময় চেষ্টা করেছে বাংলাদেশকে একটা উন্নয়নের পথে নিতে, সকলকে সম্মিলিত করতে, একত্রিত করতে, গণতন্ত্র রক্ষা করতে। 75-এর পরে এই গণতন্ত্র বাকশাল থেকে ফিরিয়ে নিয়ে বহুদলীয় গণতন্ত্র থেকে আবার কেন সেটাকে একদলীয় অবস্থায় পরিণত করলেন শেখ হাসিনা? কোনো কারণ তো ছিল না। বেগম খালেদা জিয়া তো এটা করেন নাই, তার হাতে ক্ষমতা ছিল। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগের আন্দোলনে বিএনপিকে পদত্যাগ করতে হলো, সেই তত্ত্বাবধায়ক সরকারের পার্লামেন্টে কি নিয়ে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল? এবং সেই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ এসে বাতিল করলো। তাহলে আপনাকে কিন্তু একটা জিনিস, মানুষ কিন্তু যত কথাই আপনি বলেন, চক্ষু বন্ধ করলেই কিন্তু প্রলয় বন্ধ হয় না। ঝড়ের মাত্রাটা সহনশীল মাত্রায় যদি নিতে হয়, তাহলে তার জন্য সেই দায়িত্বটা কে নিবে? সেই দায়িত্ব তো তাকেই নিতে হবে, ধৈর্য ধারণ করা। আজকে 6 মাস পরের ঘটনায় আমরা আলোচনা করছি। ভাই অনেকগুলো কথা বলেছেন, তার কথার মধ্যে অনেকগুলো যুক্তি আছে, একটা সভ্য সমাজের নির্দেশনার কথা বলেছেন, কিন্তু আপনি কি জানেন সাপের কিন্তু কান নাই, সাপের কান নাই, সে কিছু শোনে না, তার কানে কোনো মন্ত্র যায় না, সে জীব দিয়ে পরীক্ষা করে এবং তারপরে সে তার প্রতিপক্ষকে আক্রমণ করে। এটা এমন একটা প্রাণী যে কখনো বশ মানে না। বাংলাদেশের সমাজ ব্যবস্থা এবং বাস্তবতাটা হচ্ছে এমন, যেখানে একটি শক্তি যে গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্র বিরোধী, আর বাকিরা যারা গণতন্ত্রকে সংহত করতে চায় তাদেরকে দেশাদ্রোহী বলা হয়। দেশাদ্রোহীটা কি? যারা ভারতীয় বাহিনীকে আক্রমণ করতে চায়, যারা সেনাবাহিনীকে ধ্বংস করেছে, যারা বাংলাদেশের রাজনীতিকে অন্যের হাতে তুলে দিতে চায়, স্বাধীনতা সার্বভৌমত্ব বিলুপ্ত করতে চায়, তাহলে দুটো জিনিস তো একত্র থাকে না। এই পর্যায়ে আমি যাচ্ছি আবারও সাইফুল হক আপনার কাছে, আপনি কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনার নিশ্চয় মনে আছে, আমি আপনার অনুষ্ঠানও হাসিনার 15-16 বছরে অসংখ্য অনুষ্ঠানে আমি নিজেও বক্তব্য রেখেছি, পাবলিক মিটিংও বলেছি। আমি হাসিনার এই দুঃশাসনের আমলকে একজন আইমি জাহিলিয়াত হিসাবে আমি এটাকে বহু বক্তৃতায় এটাকে আমি আখ্যায়িত করেছি, যেখানে গুম, খুন, সন্ত্রাস, অপরাধ তুলে নেওয়া। দুদুভাই বসে আছেন। আমাদের হিস্ট্রিতে এখানকার বামপন্থী বিপ্লবীরা বছর পর বছর আন্ডারগ্রাউন্ড ছিলেন, অনেক বিপর্যয় হয়েছে, গ্রেপ্তার হয়েছে, কিন্তু টানা 15-16টা বছর সম্ভবত আমাদের উপমহাদেশের এই অঞ্চলে এরকম 40-50 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা, 1-1.5 কোটি লোককে প্রায় 1.5 দশক ধরে ঘরবাড়ি ছাড়া, চাকরি নাই, ব্যবসা নাই, পরিবারের সঙ্গে যোগাযোগ নাই, হয় জেলখানায় অথবা কোর্টের বারান্দায়। এবং দুদুভাই একটু উল্লেখ করলেন প্রায় 1,500 থেকে 2,000 পরিবারের যে গুমের, এবং তারপরে যে ভয়াবহ যে বিভীষিকার যে জায়গাটা, এই জায়গাটা এখন আপনি অভ্যুত্থানের পরে আপনি কি একই কৌশলে
একই একই কৌশলে আপনি কি এই ফ্যাসিজমকে আপনি কি মোকাবেলা করবেন? স্বৈরতন্ত্র যে কোর্টে সে যে কৌশলটা অবলম্বন করেছে দমন করে শাসন করার জন্য, খুন করে শাসন করো, নির্যাতন করে শাসন করো এবং গণতন্ত্রের নামে একটা তামাশা করে এখানে ভোট এখানে খেলা করো, আপনি কি সেই কৌশল নেবেন? নিশ্চয়ই আপনি সেই কৌশল নেবেন না। হাসিনার কোর্টে আপনি খেলবেন না। তাহলে সেই জায়গা থেকে বহুমাত্রা উস্কানি হবে। কিন্তু অভ্যুত্থানের পরবর্তী বিজয়ী অভ্যুত্থানকারীদের দায়িত্ব কি? বিজয়ী অভ্যুত্থানের দায়িত্ব হচ্ছে বিজয়টাকে সংহত করা, ঐক্যটাকে ধরে রাখা, বিভক্তি বিভাজনকে যথাসম্ভব কমিয়ে আনা এবং সমাজে আপনি একটা আইনের শাসন এটাকে আপনি তৈরি করবেন। এটাই তো কাজ। সেই জায়গা থেকে আমি দেখছি যে আপনি কিন্তু একইভাবে স্বৈরতন্ত্রের কৌশলে আমরা কখনো পা দেব না। সেটা পা দিতে যেটা দাঁড়িয়েছে, তাহলে আমার সাথে হাসিনার কৌশলে পার্থক্য থাকছে না। এখন আমাকে এই কৌশল করতে যাই, তাহলে আমি কি প্রকারান্তরে আরেক ধরনের ফ্যাসিস্ট আচরণ, যেখানে আমি কোনো বিবেক, চিন্তা, কোনো সাধারণ কোনো বিবেক বুদ্ধি কাজ করছে না, আমি কি সেটা করব? নিশ্চয়ই সেটা নিশ্চয়ই অনুমোদন সেটা হবে না। আমার ক্ষোভে বহিঃপ্রকাশ হতে পারে। আপনি যেটা বললাম, আপনি এখনো পর্যন্ত আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, 16 বছরে যারা অপরাধের সঙ্গে যুক্ত, 36 দিনে যারা এই গণহত্যার সঙ্গে যারা যুক্ত ছিলেন, এদের 14 আনা এখনো ধরাছোঁয়ার বাইরে। আইন শৃঙ্খলার বাহিনীর অফিসার থেকে কর্মকর্তা থেকে শুরু করে মানে এরা ধরাছোঁয়ার বাইরে। এরা ওই যে আউয়াল ভাই না আপনারা বললেন, এবং যারা অপরাধগুলোর সঙ্গে যুক্ত ছিল এদের বড় বড় চাঁইরা, এরা তো অভ্যুত্থানের কেউ 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পরও তারা দেশ থেকে তারা পালিয়ে গেল। তার মানে পালিয়ে যেতে দেওয়া হয়েছে অথবা তারা পালিয়ে গেছে। তারা আজকে না হলে কালকে না হলে এই প্রশ্নগুলো উঠবে না এগুলো। সুতরাং এগুলো আসল কাজ হচ্ছে আপনি তাহলে এটা কি করবেন? আপনি একটা আইনের শাসন আপনি নিয়ে আসবেন। সংস্কারের এত আলোচনা কেন? আলোচনা এই জন্য আওয়ামী লীগের মতন কোনো দল যেন ভবিষ্যতে যেন ফ্যাসিস্ট হতে না পারে, কোনো একজন ব্যক্তি যেন চূড়ান্ত কর্তৃত্ববাদী যেন দুঃশাসকের যেন হতে না পারে, তার জন্য তো আমরা সংবিধান, রাষ্ট্র, সরকারের আমরা সংস্কার রূপান্তরের কথা আলোচনা করছি। নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের একটা যৌক্তিক ভারসাম্যের কথা আমরা আলোচনা করছি। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ইন্ডিপেন্ডেন্টলি যাতে ফাংশন করতে পারে এবং কোনো যুক্তিতেই নাগরিকের গণতান্ত্রিক অধিকার কোনো আইন লঙ্ঘন করতে পারবে না। এখন ধরেন 6 মাস পরে ঢাকাতে এবং দেশব্যাপী যে ঘটনা সংঘটিত হয়েছে, এটাকে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও একটা জায়গাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তার দায়িত্ব কি পালন করেছে? সরকারের পক্ষ থেকে যে স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে, আজকে সরকার প্রধানও তিনি আজকের বক্তব্য দিয়েছেন, তাতে কি সরকারের দায় কি এড়ানো যাচ্ছে? তাতে আমি তো এখন অভ্যুত্থানে পরপর হলে যদি ঘটনা 8 তারিখে সরকার শপথ নিয়ে 10 তারিখে হলে আমি সরকারকে আমি দায়িত্বের মধ্যে আনবো না। কিন্তু 6 মাস পরে যে সরকারের পিছনে আমাদের এক কাটা সমর্থন রয়েছে, জনগণের সমর্থন রয়েছে, অভ্যুত্থানকারীদের সমর্থন রয়েছে, এবং 6 মাস পরে যেখানে ইতিমধ্যেই সরকার তার একটা কর্তৃত্বের জায়গাটা নিয়ে আসছেন, তাহলে সেখানে আপনি এই ধরনের ঘটনা হবে কেন? তাতে দেশের ভেতরে এবং বাইরে বার্তাটা যাচ্ছে কি? মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতার বার্তা। সরকারের দায়িত্ব কি? মানুষকে শান্তি দেবেন, নিরাপত্তা দেবেন, এটাই তো সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। সমাজে আইনের শাসন আপনি কায়েম করবেন। কিন্তু যদি মনে হয় যে প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনি কোনো না কোনোভাবে আপনার নিষ্ক্রিয়তার কারণেই হোক, আপনার কোনো একটা অংশের পক্ষ নেওয়ার কারণের জন্যই হোক, অথবা বাহিনীগুলোর নিষ্ক্রিয়তার জন্যই হোক ঘটনা সংঘটিত দেওয়া হয়, তাহলে কিন্তু আখেরে দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে কিন্তু বর্তাবে। সরকারের স্টেটমেন্টগুলোতে সরকারের দায় দায়িত্বের কোনো প্রশ্ন কিন্তু নাই। আপনি খেয়াল করবেন, সরকারকে দায় দায়িত্বের কথাটা বলাটা উচিত ছিল যে আমরা ফেল করেছি। কারণ সেজন্য আমি যেটা বলতে চাই, পথটা এটা না। আমি লাস্ট যেটা বলতে চাই, আমার বিপদ হচ্ছে এই কারণের জন্য যে ঘটনাটা, যে ধরুন এই যে বলছে 32 নম্বর ইনি হামলা করেছেন, আমি কথাটা আজকে বলেছি, প্রধানমন্ত্রীর সচিবালয়, আমি গত 54 বছরে সেখানে যেমন সিদ্ধান্ত হয়েছে, গণবিরোধী অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে না সেখানে, তো গণবিরোধী সিদ্ধান্তের জন্য আপনি কি সেটাকে কি আপনি জ্বালিয়ে দেবেন? অথবা আমাদের যে সচিবালয়, যে আপনারা গত 54 বছর ধরে কিছু জনপ্রিয় জনবান্ধব সিদ্ধান্তের পাশাপাশি অনেকগুলো অগণতান্ত্রিক যে সিদ্ধান্ত হয়েছে, তাহলে সেগুলোর ব্যাপারে কি আপনি করবেন এটা? তাহলে কোনো সভ্য সমাজ এটাকে অ্যালাউ করতে পারে না। পৃথিবীর নানা দেশ কি করেছে, এগুলোকে
মিউজিয়াম হিসেবে রেখে দিয়েছে। এখান থেকে যেটা একটু দুদু ভাই বললেন, এখান থেকে ফ্যাসিজমের তৈরি হয়েছে, এখান থেকে ফ্যাসিজমের সিদ্ধান্ত আসতো, এগুলো ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারতো, বুঝতে পারতো, এর থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারতো। আরেকটা হলো কি, কোনো ইডিওলজিকে, কোনো রাজনৈতিক গোষ্ঠীকে, কোনো সংগঠিত অংশকে আপনি কি জবরদস্তি করে আপনি নাই করলে সেটা কি নাই হয়ে যাচ্ছে? একটু আগে দুদুভাই যেটা বললেন, বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাসভবনকে যেভাবে আপনি সিদ্ধান্ত, যেভাবে আপনি তাকে আপনি উচ্ছেদ করলেন, তাতে কি বেগম জিয়া অথবা বিএনপি তার লক্ষ লক্ষ নেতাকর্মীদের প্রাণ থেকে তাকে কি এই বাড়ির স্মৃতি অথবা সংগ্রামের যে স্মৃতি সেটা কি ভুলিয়ে দেওয়া গেছে? সেটা হয়নি, আরও হাজার গুণে ওটা কিন্তু ফিরে এসছে। এই ঘটনার মধ্য দিয়ে পাল্টা যে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি ছিল, যে আওয়ামী লীগ হাসিনা শেখ পরিবারকে বাদ দিয়ে যারা আওয়ামী লীগকে পুনর্গঠনের কথা যারা বিবেচনা করছিলেন, যারা এমনকি যে আওয়ামী লীগেরা মুখ খোলার চেষ্টা করছিলেন 16 বছরে কিভাবে তারা হাসিনার কারণের জন্য তারা মুখ খুলতে পারেননি, কথা বলতে পারেননি, এবং তারা যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট পজিশন নেবার কথা চিন্তা করছিলেন, প্রকারান্তরের ইমোশনটা জ্বালিয়ে দিয়ে গোটা শক্তিকে আপনি প্রকারান্তর আপনি কিন্তু ঐক্যবদ্ধ কিন্তু জায়গায় কিন্তু আপনি নিয়ে গেছেন। আপনি বিবেচনা করেন যাদের সীমাহীন অর্থ আছে, যাদের গ্রাম থেকে শুরু করে এক ধরনের সাংগঠনিক ভিত্তিও তাদের একসময় ছিল বা এখনও আছে, এবং ইমোশন যখন তৈরি হয়, ইমোশনের শক্তি পৃথিবীর কামান বন্দুকের চেয়ে অনেক অনেক গুণ হচ্ছে বেশি, অনেক অনেক গুণ বেশি। সেই জন্য কাজটা ভালো হয়নি। উস্কানি ভবিষ্যতে তৈরি হতে পারে, কিন্তু আমি মনে করি সরকার, রাজনৈতিক দল, আমাদের ছাত্র তরুণ যারা এখানে যারা আছেন, প্রত্যেককে আজকে অভ্যুত্থানের যে অর্জন, আমরা যে অর্জনটাকে ধরে রেখেছি, লক্ষ্যটা কি, বাংলাদেশ একটা পুরনো জমানায় আর ফিরবে না। তাহলে আমরা একটা গণতান্ত্রিক পথে হাঁটবো, আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করব, এবং সরকার, আপনি খেয়াল করেন, আমি এটা বলি এই এপিসোডটা শেষ করব। দক্ষিণ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলার এবং তাদের বিরুদ্ধে 150-200 বছর ধরে শ্বেতাঙ্গদের যে অপরাধ, যে জালিয়াতি, যে খুন এবং যে গণহত্যা, তারা সেখানে ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন করে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন করে কীভাবে একটা ইনক্লুসিভ সমাজ তৈরি করা যায়। অপরাধের বিচার হয়েছে, কিন্তু একই সাথে সমাজটা কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, এটা হচ্ছে প্রজ্ঞা, দূরদর্শিতার ব্যাপার, একটা স্টেটম্যানশিপ দেখানোর ব্যাপার। বাংলাদেশ এখন এই ধরনের দায়িত্বই এখন নেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। শামসুজ্জামান দুদু, আমার কিন্তু আরেকটা দিক মনে হয় যে এই ঘটনার মধ্য দিয়ে জাতি যে মানে গণতন্ত্রের যে রূপান্তর বা গণতন্ত্রে ফিরে যাওয়ার যে প্রধান কাজ, সেই কাজ থেকে দৃষ্টিটা কোনো না কোনোভাবে সরিয়ে নেওয়া, খুব কৌশলে অন্য একটা ভাবনা নিয়ে যাওয়া। অর্থাৎ এখন যেটি জরুরি কাজ, সেই কাজটি ফেলে আমি যেমন এখন যে নির্বাচনে আওয়ামী লীগের কোনো সম্ভাবনা নাই, কোনোভাবে যদি ইলেকশনটা না হয়, সব থেকে বেশি লাভবান হবে গণতন্ত্র বিরোধী যেসব শক্তি, এই ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক বা ধর্মান্ধ গোষ্ঠী, যেভাবে আমি ব্যাখ্যা করি না করে, যাদের ভিত্তিটা মানুষের মধ্যে নাই, বর্তমান সময়ে একেবারেই তারা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো অবস্থায়, তারা লাভবান হবে। এবং তারা কিন্তু নির্বাচন এখনই কেন দরকার, নির্বাচন সংস্কার পরে আমরা করব, মানে এই জাতীয় কথাবার্তা কিন্তু যারা বলছে, তাদের একটা অংশ এই ঘটনায় খুব উৎসাহিত বলে আমার কাছে মনে হয়েছে। আমি ফ্যাসিবাদের বিরোধিতা করব রাজনৈতিক বিবেচনায়, যেমন এই ছাত্র তরুণদের, আমি এরা ইতিহাসে মহানায়ক, আমি কেন তাদেরকে এই জায়গাটায় নিয়ে গিয়ে বিতর্কিত করব? এরা লক্ষ লক্ষ মানুষকে, সর্বশ্রেণী সর্বপেশার মানুষকে রাস্তায় তারা নিজেরা জীবন উৎসর্গ করে এনে দিয়েছে, এই যে একটা ইতিহাস নির্মাণ করলাম। আবার তাদেরকে আমি যে ঘটনাগুলোর মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করালাম, এটা আমার কাছে মনে হয়েছে যে মানে লাভের অংশটাকে মানে পিঁপড়া দিয়ে খাইয়ে দেওয়ার মতো। এরাই তো জাতিকে ভবিষ্যতের নেতৃত্ব দেবে। এরা যদি এখন বিতর্কিত হয়ে যায়, এরা মানে কোনো না কোনোভাবে সমালোচনার পাত্র হয়, তাহলে তো এটা জাতির জন্য বড় ধরনের ক্ষতি। সেই জন্যে মূল বিষয় থেকে খুব কৌশলে একটা গোষ্ঠী মানে এই ঘটনার সঙ্গে অন্য ঘটনাকে বাদ দিয়েছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণের যে মত কার্যক্রম, সেটাকে, যেমন একটা নতুন গোষ্ঠী তৈরি হচ্ছে ক্ষমতা কি করে আঁকড়ে ধরা যায়,
তার সঙ্গে এই সরকার প্রধানও জ্ঞানে অজ্ঞানে বুঝে না বুঝে তিনি সেটা পক্ষ নিয়ে ফেলেছেন। এই যে ছাত্ররা মানে শিক্ষার্থীরা দল গঠন করবে, এই যে কি ভয়ঙ্কর পথ। কেউ যদি রাজনৈতিক দল গঠন করে কোনো গোষ্ঠী বা কোনো শ্রেণী বা কোনো পেশা, আমার কিন্তু বিন্দুমাত্র ইয়ে নেই, কারণ আমি এই সারা জীবনটা এই রাজনীতির ভিতরে কাটিয়েছি। কিন্তু শিক্ষার্থীরা যে স্কুলের ছাত্র, যে এখনো কলেজে মারায়নি, তারা গণঅভ্যুত্থানে তার প্রশংসিত ভূমিকা, বীরত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু তাদেরকে যদি আমি রাজনৈতিক দলে গঠনের দিকে ঠেলে দিই, তাহলে এর থেকে ভয়ঙ্কর ঘটনা আমার মনে হয় দ্বিতীয়টা হবে না। এবং সরকার প্রধান হিসাবে প্রধান উপদেষ্টা এটা কি উনি না বুঝে বলছেন, নাকি বুঝে শুনে বলছেন, নাকি বয়সের ভারে কি করছেন? মানে ওনার তো 84 না 85, 84 ধরেন মিস্টার বাইডেন কয়েকবার পড়ে গেছে, ইনি তো শক্তি সামর্থ্য আছে, তো এটা ভাগ্য তার ভালো, আল্লাহ তার প্রতি সদয় হয়েছেন, তো তিনি এটার দিকে গেছেন। এটা আমার কাছে মনে হয়েছে খুব কঠিন একটা পথ। সেই জন্যে এই ঘটনাটাকে আমাকে সুনিবিড়ভাবে দেখতে হবে। ঘটনাটাকে আমি তীব্র সমালোচনা যাচ্ছি না, যেমন আবার এটা আমি দৃষ্টির বাইরেও নিয়ে যাওয়ার পক্ষে না। হ্যাঁ, যারা এই ঘটনার জন্য উস্কানি দিয়েছে তারা যেমন দায়ী, শুধু তারাই আছে এই ঘটনার পিছনে এমনও না, এর পিছনে ওই যে গণতন্ত্রের উত্তরণে যারা বাধা সৃষ্টি করতে চায় তারা এইরকম একটি পরিস্থিতিতে। আরে ভাই, 75-এ যখন শেখ মুজিব এবং তার পরিবার নিহত হয়েছে, তখন কিন্তু ওই পর্যন্তই শেষ হয়েছে, এটা গ্রামগঞ্জে বা বিভিন্ন শহরে কিন্তু যায় নাই। বরঞ্চ শেখ মুজিবের পরবর্তী সময়ও শেখ হাসিনা ধরেন ওই যে 75-এর 15 আগস্টের হত্যাকাণ্ডের পরে ওই ঘটনায় যারা নায়ক ছিল, ওই ঘটনা সংগঠিত করেছে, তাদেরকে বিভিন্নভাবে পারিবারিকভাবে, এবং এই যে সম্ভবত রশিদ সাহেবের স্ত্রীকে ইয়ের মধ্যে কি লোকাফের মধ্যে কুকুর ছেড়ে দেওয়া হয়েছে। আমি যতটুকু, এটা পত্রিকাও আসছে গণমাধ্যমে, এটা রশিদ সাহেবকে তারা বিচার করতে পারে তৎকালীন। কিন্তু রশিদ সাহেব যে পরিবর্তনের বা ডালিম সাহেবরা যে পরিবর্তনের কাজ করেছেন, সেই মানে সেটা যত নির্মমই আর যেটা ভয়ঙ্করই হোক, এটা তো বাংলাদেশের চাকাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা সামরিক অভ্যুত্থান নাকি অন্য, এটা ইতিহাস একদিন নির্ধারণ করবে। তার আগের শাসক যারা ছিলেন, ওই যে 32 নম্বর নিয়ে কথা হচ্ছে, আমি এই 32 নম্বরে আগে পিছিয়ে ভেবে দেখেছি যে এটার চরিত্র ইলেকশনের মধ্যে দিয়ে 25 তারিখ না 24 তারিখ পর্যন্ত পাকিস্তানিদের সঙ্গে ক্ষমতা অর্থাৎ হস্তান্তরের ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। মুক্তিযুদ্ধের কোনো ঘটনা সেখানে আলোচনা হয়েছে নাকি এখানের সঙ্গে হয় নাই, এটি 32 নম্বরে। আর যা কিছু হয়েছে সে তৎকালীন ছাত্র নেতা বা যুব নেতারা শেখ মুজিবকে বাধ্য করেছে, মানে তার গাড়িতে পতাকা তুলে দেওয়া, তাকে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যাওয়া, এই আলোচনায় মীমাংসা চাই নাই। কিন্তু এর বাইরে যে ঘটনা সেটা হচ্ছে শহীদ জিয়া রহমান, অর্থাৎ ভোটে না, যুদ্ধের ময়দানে বাংলাদেশ মীমাংসিত হয়েছে, এটাই হলো মুখ্য বিষয়। আব্দুল আল ঠাকুর, আমি আপনাকে কাছে আসবো, সংক্ষেপে বলবেন, আমরা আলোচনা প্রায় শেষ, আমি সেলুরের কাছে আসবো, তার আগে আপনি বলুন। একটা প্রশ্ন এখানে উঠেছে যেটা আমার কাছে মনে হয়েছে, যারা আগস্ট বিপ্লব বা সাম্প্রতিক সময়ে যারা এসছেন, তাদের সময়, অভিজ্ঞতা, বয়স, এই সব কিছুর সাথে বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে মিলাতে গেলে একটা বিষয়কে আসতে হবে। আসলে দুটো ধারা খুব স্পষ্ট। আমরা যখন ঐক্যের কথা বলি তখন কিন্তু একটা বিষয় হচ্ছে একটি গণতান্ত্রিক শক্তির ঐক্য, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের ঐক্য। বাংলাদেশের ভাগ্য নির্ধারণে গণতান্ত্রিক শক্তি টিকবে না ফ্যাসিবাদের ঐক্য টিকবে, এই লড়াইটা আসলেই শেষ হয় নাই। এই লড়াইটা নানা প্রক্রিয়ায় আছে, এখনো এই প্রক্রিয়াটা আছে, এটা অব্যাহত আছে। এটা কবে নাগাদ শেষ হবে এটা বলা খুব দুষ্কর, কারণ এর পিছনে ঘটনাগুলো, সাম্প্রতিক ঘটনা আমি দেখছেন, ইন্ডিয়ান এম্বাসির বিবৃতি বা আমেরিকান একজন ডিপ্লোম্যাটের বিবৃতি, অন্যান্যদের বিবৃতি, সব কিছু মিললে কিন্তু একটা জিনিস বোঝা যায় যে ঘটনাগুলো নানা বিষয়ের সাথে সম্পর্কিত এবং নানা আলামত এর মধ্যে রয়েছে। কোনো বিষয় সন্দেহের মধ্যে আমরা না গেলেও আমরা এটা বুঝি
যে একটি সুস্থ বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই গণতান্ত্রিক শক্তিগুলোর আপমর ঐক্য প্রয়োজন, দেশপ্রেমিক শক্তির ঐক্য প্রয়োজন। এই দেশপ্রেমিক শক্তির যে ঐক্যটা প্রয়োজন, এই ঐক্যের প্রয়োজনের কথাটা বোঝার দায়িত্ব মূলত যারা ক্ষমতায় আছেন তাদেরকেই এই কথাটা বুঝতে হবে যে আজকে যদি বয়স্ক এবং তরুণ, যেমন 15 বছর ধরে বা 15.5 বছর ধরে যে শক্তি, আওয়ামী বিরোধী শক্তি, দেশপ্রেমিক শক্তি, বিএনপির জোটের মাধ্যমে যে শক্তি তাওয়া গরম করেছিল হাসিনার বিরুদ্ধে, হঠাৎ করে রুটি ভেজে যারা মনে করছেন যে আমরা ঠিক এভারেস্টের শৃঙ্গে উঠে গেলাম, ব্যাপারটা কিন্তু আসলে তা না। এই 15 বছরের রুটি গরমকে আমাদের বিবেচনায় নিতে হবে, তার সাথে তাওয়ায় রুটি ভাজাটাকে আমাদের যুক্ত করতে হবে, এবং তাহলে যে হিমালয়ের চিত্রটা আমাদের সামনে আসবে সেটা কিন্তু জাতীয় ঐক্যের চিত্র। এখানে কিন্তু কে নতুন দল করলেন, ছাত্রদের ছাত্র করলেন, ছাত্র যদি করে তো অছাত্র কোথায় যাবে? অছাত্র ভোটার। আসলে অভিজ্ঞতা সিঞ্চিত জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি দেশপ্রেমিক ঐক্যের অনুপস্থিতি কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এবং সেটি খুব জরুরি। একদিকে ফেসিবাদের ঐক্য হয়েছে, কিন্তু গণতান্ত্রিক বা জাতীয় দেশপ্রেমিক যে শক্তি, যাদের দেশ রক্ষার জন্য অতীব ভূমিকা রাখা জরুরি, সেই শক্তির ঐক্য গড়ে তুলতে এই সরকার সমর্থ হয় নাই। যদি সমর্থ হতো তাহলে তো সাইফুল ভাইয়ের টিভিতে কথা বলতে হতো না, তিনি প্ল্যাটফর্মে মন্ত্রী পরিষদের মানে উপদেষ্টা পরিষদে আলোচনা করতেন, তার মত সেখানে থাকতো। আমরা যাদের দোষী, আসলে বিষয়টা দোষের নয়, প্রত্যেকেই কিন্তু এই যে তরুণ শব্দটা যখন, এক সেকেন্ড আমি শেষ করে দিচ্ছি, তরুণ কথাটা আমরা বলছি, কিন্তু তরুণের অভিজ্ঞতা আর প্রবীণের অভিজ্ঞতা কিন্তু আসলে সমন্বয় না হলে সৃষ্টির। ধন্যবাদ। শেষ বক্তব্য যে আমি যেটা বলতে চাই, আমরা গত 3 দিনের ঘটনাবলীর সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা অভ্যুত্থানের যারা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল বন্দুকের সামনে, এই ছাত্র নেতৃত্ব বা আমাদের এই তরুণ নেতৃত্ব, তাদের যদি সম্পৃক্ততা যদি বেরিয়ে আসে বা তাদের একটা অংশের যদি এটা বেরিয়ে আসে, এটা আমি নাগরিক হিসাবে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের এটা আমার জন্য আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত। কেন? কারণ তারা তো আমাদের একটা অভ্যুত্থানের, তারা ছিলেন সামনের কাতারে, যেটা একটু আগে দুদু ভাই যেটা উল্লেখ করলেন, তারা আমাদের নায়ক। তারা 24 সালে গণ অভ্যুত্থানে তারা সামনে দাঁড়িয়ে, এবং তাদের ডাকে রাজনৈতিক দল স্ব জায়গা থেকে সবাই আমরা ঐক্যবদ্ধ আমরা হয়েছি। তারা যদি, এবং যে ছাত্রদের ধারণা ছিল তারা একটা অরাজনৈতিক, তারা জীবনযাপন করছে, এক ধরনের বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া, ছাত্ররা তার একটা বড় অংশই বিরাজনীতিকরণের মধ্যে আছে। তাহলে নতুন একটা প্রজন্ম যারা একটা অভ্যুত্থানে যারা যুক্ত হচ্ছেন, জীবন বাজি রেখে লড়াই করছেন, বুক চিতিয়ে দিচ্ছেন, যাদের একটা বিশাল সম্ভাবনা আছে রাজনৈতিক দিক থেকে বাংলাদেশকে ভবিষ্যতে নেওয়ার জন্য, শুরুতেই তারা যদি প্রশ্নবিদ্ধ হয়ে যান এরকম একটা কাজের মধ্য দিয়ে, যেটা সাধারণ মানুষ যেগুলো গ্রহণ করছে না, তাদের যে বিশাল সম্ভাবনা, শুরুতে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, হোঁচট খাচ্ছে, সম্ভাবনাটা কিন্তু অঙ্কুরেই অনেকখান থেকে বিনষ্ট হওয়ার ঝুঁকির মধ্যে যাচ্ছে। আমার উদ্বেগের একটা বড় জায়গা হচ্ছে এইখানে। শেষ বাক্য আমি যেটা বলতে চাই, রণজিৎ গুহর আপনারা নাম শুনেছেন, খুব বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট এবং রাষ্ট্রচিন্তক, বলছেন কি, যুদ্ধ বিগ্রহ অনেক একসময় এগুলো সব শেষ হবে, কিন্তু মানবজাতির ইতিহাসে শোধ প্রতিশোধের যে রাজনীতি, এটা নাকি দীর্ঘ সময় ধরে নাকি এটা চলতে থাকে, এবং কোনো সমাজ যদি এর থেকে যদি বেরিয়ে আসতে পারে তখন বলা যেতে পারে তার একটা উন্নয়নের জায়গাটা। আপনি যদি মনে করেন এই ধরনের শোধ প্রতিশোধের কোনো জায়গা, আমরা এখন আওয়ামী লীগের যে বিচারের প্রশ্ন, এটা কোনো শোধ প্রতিশোধের বিষয় না, এটা তো ন্যায্যতার, এটা বিচারের দাবিতে। তাহলে শোধ প্রতিশোধটা সমাধান না, আপনাকে এর বাইরে যে সত্যি সত্যি আপনাকে একটা গণতান্ত্রিক জায়গা থেকে ইনক্লুসিভ বহুমাত্রিক একটা বহুত্ববাদী সমাজে কিভাবে সবাইকে আপনি ইন্টিগ্রেট করবেন, যুক্ত করবেন, সবাইকে নিয়ে হাঁটবেন, সেভাবে আমাদের ভাবা দরকার। ধন্যবাদ। ভাই আপনি একটা ছোট্ট একটা মন্তব্য করবেন। আপনি, আমরা গণতন্ত্রের জন্য যা কিছু গত 1.5 যুগ ধরে আমরা এটা করেছি, সেটা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় বা আড়ালে চলে যায়, এটি কিন্তু জাতির জন্যে ভালো কিছু বয়ে আনবে না, এটা আমার কাছে মনে হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে অংশটা নেতৃত্বে বেরিয়েছে, যে তরুণ সমাজ, তাদেরকে আমাদের রক্ষা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের 3 জনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক,
রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।